সবাইকে অডিও বুক বাই শাকিলে আবারও স্বাগতম। উম, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আমিও ঠিক আছি মোটামুটি। আহ, তো আজকে উম, হ্যাঁ, আজ আমরা একটা নতুন গল্পে ঢুকছি। পদ্মজানা, মানে আজকে শুরু করছি ঈশিতা রহমান সাঁজিদার পরিযান গল্পটা। আজ শুনবেন একদম প্রথম পর্ব। হ্যাঁ, গল্পে ঢোকার আগে একটা ছোট কথা বলি। আপনাদের মধ্যে যারা নিয়মিত গল্প শোনেন, কমেন্ট করেন, সত্যি বলছি, অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। আর যারা চুপচাপ শোনেন, কমেন্ট করেন না, তাদের জন্য সমান ভালোবাসা আছে। যদি সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা, তাহলে ভালোই লাগবে। আর গল্প সম্পর্কে যে কোনো মতামত অথবা আপনারা কোন গল্প শুনতে চান, কমেন্টে জানিয়ে দিলেই হলো। আচ্ছা, ঠিক আছে, আ চলুন তাহলে শুরু করি। পরিযান উপন্যাসের প্রথম পর্ব। আব্বা যেদিন দ্বিতীয় বিয়ে করে ঘরে ফিরল, তখন আমার বয়স 10 বছর। রূপার বয়স ছিল 5 বছর, আর পরীর বয়স মাত্র 1.5 বছর। ছোট্ট পরীকে বুকে নিয়ে আম্মা সেদিন নীরবে চোখের জল ফেলেছিলেন। মুখে টু শব্দটিও করেননি, প্রতিবাদ্য দূরের কথা। আর আমি সেদিন দরজার আড়াল থেকে আব্বার দ্বিতীয় বউয়ের মুখ দেখেছিলাম। আব্বার দ্বিতীয় বউ আমার আম্মার নখের যোগ্য না। কালো একটা মহিলাকে বিয়ে করেছেন আব্বা, যেখানে আমার আম্মা তার চেয়ে 1000 গুণ বেশি সুন্দরী। তারপরও আব্বা ওই মহিলাকেই বিয়ে করেছিলেন, কারণ একটাই, আব্বার একটা পুত্র সন্তান চাই। না হলে তার এত সব সম্পত্তি কে দেখবে, তার জমিদারি কে সামলাবে? যেদিন পরীর জন্ম হল, সেদিন আব্বা বাড়িতে ফেরেননি। তার কাছে ঠিকই খবর পৌঁছেছিল যে তার মেয়ে হয়েছে, সেজন্যেই আব্বা রাগ করে বাড়িতে আসেননি। তার ঠিক 2 দিন পর আব্বা বাড়িতে এসেছিলেন, কিন্তু কারো সাথে কোনো কথা বলেননি। পরপর 3টা মেয়ে জন্ম দেওয়ার জন্য আম্মাকে অনেক কথা শোনায় দাদি। আম্মা নাকি ছেলে জন্ম দিতে পারবে না। তার সাথে আরও একটি কথা দাদি বলেছিলেন, তা হল, যেই মাইয়ার রূপ বেশি, হ্যাঁ পোলা পয়দা করতে পারে না কোনো দিন। এই কথাটা শুনে সেদিন আমার অনেক কষ্ট হয়েছিল, কিন্তু আম্মা কিছুই বলেননি, চুপচাপ নিজের কাজ করছিলেন। পরীকে কোলে রাখত রূপা, আর আমি স্কুল থেকে ফিরে এসে পরীকে কোলে নিতাম। ও যখন ছোট ছোট হাত পা নাড়াত, তখন আমার খুব ভালো লাগত। আম্মা বলতেন, আমার আর রূপার থেকেও পরী বেশি সুন্দর। গালে একটু ছোঁয়া পড়তেই ওর গাল দুটো লাল হয়ে যেত, মনে হতো রক্ত জমাট বেঁধে গেছে। সেই ভয়ে পরীকে বেশি কোলে নিতাম না, পাছে যদি ব্যথা পায়। কিন্তু রূপা ছোট্ট পরীকে কোলে নেওয়ার জন্য সব সময় আকুপাকু করত। পরীকে কোলে নিয়ে বারান্দার দাওয়ায় বসে বৃষ্টি দেখত, আর আমি তার পাশে মোড়া পেতে বই নিয়ে বসে থাকতাম। পরী যখন ছোট ছোট পা ফেলে হাঁটত, তখন দেখতে বেশ লাগত, ঠিক মোমের পুতুলের মতো। আমাদের দ্বিতীয় আম্মাকে দেখে আমি মুখ ফিরিয়ে নিতাম, কিন্তু রূপা আর পরী তো বোঝে না, ছোট তো। ওরা দুজনেই ওই মহিলার আশেপাশে ঘুরঘুর করত। পরীকে যখন উনি কোলে নিতেন, আমি দৌড়ে গিয়ে ওনার কোল থেকে ছিনিয়ে আনতাম পরীকে। কিছু না বললেও মনে মনে কষ্ট পেতেন উনি, এতে আমি খুব খুশি হতাম। তবে সবচেয়ে বেশি খুশি হয়েছি যখন ওই মহিলারও একটা মেয়ে হয়, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার মেয়েটা মারা যায়। এরপর আরও একটি মেয়ে জন্ম দেন, কিন্তু সেটাও মারা যায়। তারপর যখন আর পড়তে পারল না পরী, তার আগেই ডাক পড়ল আবেরজান বেগমের। সাথে সাথে বিষাদের ছায়া নেমে এলো পরীর মুখে। সবেমাত্র সোনালিয়াপুর খাতাটা খুলে পড়তে বসেছিল সে। একটু পড়তে না পড়তেই ডাকাডাকি শুরু হয়ে গেছে। চোখ মুখ কুঁচকে সে পড়ার টেবিল থেকে উঠে দাঁড়াল। শব্দ করে ঠেলে চেয়ারটা কিঞ্চিত দূরে সরিয়ে দিল। সিমেন্টের মলাটে আবৃত খাতাটা বন্ধ করে সযত্নে বইয়ের ভাঁজে রেখে দিয়ে ছুটল দাদির ঘরে। সেখানে যেতেই চোখ গেল পালঙ্কের ওপর বসে থাকা আবেরজান বেগমের দিকে। বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে আছেন তিনি। পরী বড় বড় পা ঠেলে এগিয়ে গেল। পালঙ্কের হাতল ধরে পরী জোর গলায় জিজ্ঞেস করল, কি হইছে?
আবেরজান ঘাড় ঘুরিয়ে পরীর দিকে তাকালেন, তারপর বিরক্ত হয়ে বললেন, মাইয়া মানুষ এত ধূপধাপ শব্দ করে হাঁটস কেন? আস্তে হাঁটতে পারস না? দাদির জ্ঞানমূলক কথাবার্তা কোনো কালেই পছন্দ নয় পরীর। যখনই সামনে আসবে তখনই একটা না একটা জ্ঞানের সহিত কথা বলবেই। পরী দাদির প্রশ্নের জবাব না দিয়ে অধৈর্য হয়ে বলল, তুমি কি কইবা তাড়াতাড়ি কো, আমার মেলা কাম আছে। আবেরজান হাতের ইশারায় নিজের পানদানি দেখিয়ে হুকুমের সুরে বললেন, একখান পান দে। আগের ন্যায় ধূপধাপ পা ফেলে জলচৌকির দিকে এগিয়ে গেল পরী। হাঁটু ঘেড়ে বসে পান বানিয়ে এনে দাদির হাতে দিতেই তিনি পানটা মুখে পুরে নিলেন। পরী কৌটা থেকে কিছুটা চুন দাদির তর্জনী আঙুলে মেখে দিয়ে কৌটাটা আগের স্থানে রেখে দিল। বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার ফিরে তাকালো দাদির পানে। খাতার সেই লেখাগুলোর কথা মনে পড়ে গেল ওর। পরী এগিয়ে গেল দাদির কাছে, তীর্যক দৃষ্টিতে তাকালো। দাদির গায়ের রং বেশ চাপা, কিন্তু অতটা কালো নয়। হাত পা ও মুখের চামড়া ঝুলে গিয়েছে। বয়স হয়েছে তো। পরী হুট করেই বাঁকা সুরে প্রশ্ন করল, যেই মাইয়ার রূপ বেশি হ্যাঁ পোলা পয়দা করতে পারে না কোনোদিন, তাই না দাদি? পরীর কথা শুনে চমকে তাকালেন আবেরজান বেগম। এই কথা পরী শুনল কোথা থেকে? দাদিকে কথা বলার সুযোগ না দিয়ে পরী আবার কটাক্ষ করে বলল, তোমার তো রূপ নাই, তাই তো 2টা পোলা পয়দা করছো, কিন্তু একটারেও তো মানুষ করতে পারো নাই, 2টা অমানুষ পয়দা করছো। বুড়ি কোহানকার, আমার আম্মা যান 3কে সোনা জন্ম দিয়েছে, আর তুমি কি করছো? এক পোলায় 2টা বিয়ে করছে, আরেক পোলার বিয়ের খবর নাই, পরের মাইয়া দেখা দেখা দিন পার করে। কথাগুলো বলে পরী একদণ্ড দেরি না করে দৌড়ে বাইরে চলে গেল। আবেরজান বেগমকে কিচ্ছু বলতে দিল না। নিজের নাতনির উপর ক্ষুব্ধ হলেন আবেরজান বেগম। মেয়েটা বেশ চটপটে আর উড়নচণ্ডী স্বভাবের। মুখের বুলিতে সব সময় তেজ মিশ্রিত থাকে, যা ওনার 2 নাতনিদের মধ্যে কোনো ক্ষণেই দেখেননি। পরীর এরকম কথা শুনতে তিনি অভ্যস্ত, তাই বেশি না ভেবে তিনি পান খাওয়ায় মন নিলেন। দাদির ঘর থেকে ছুটে বের হয়ে নিজের শয়নকক্ষের দিকে পা বাড়াতেই আবার ডাক পড়ল। এবারের ডাকটা দিয়েছেন পরীর মা মালা বেগম। মায়ের ডাক শুনে আবার ঘুরে দাঁড়াতে হলো পরীর। সোনালি আপুর খাতাটা আজকে বোধহয় আর পড়া হবে না। ঘাড় ঘুরিয়ে একবার টেবিলের দিকে তাকালো সে। বইয়ের সাজানো স্তূপের মধ্যে আসামির ন্যায় পড়ে আছে খাতাটা। হাতছানি দিয়ে ডাকছে যেন পরীকে, কিন্তু সময়ের অভাবে পরী আসতে পারছে না। অসহায় নয়নে শুধু খাতাটা দেখতে লাগল সে। এর মধ্যে দ্বিতীয়বারের মতো ডেকে উঠল মালা। পরী দৌড় লাগাল। পরনের ঘাগরাটা 2 হাতে হালকা উঁচু করে ধরে সিঁড়ি ভেঙে নেমে দৌড় দিল রন্ধনশালার দিকে। সেখানে বসেই ডাকছিলেন মালা। পরী ওখানে গিয়ে দাঁড়াতেই জেসমিনের দিকে চোখ পড়ল। সাথে সাথেই চোখ ফিরিয়ে নিল পরী। বড় একটা গামলায় কুচো চিংড়ি বোঝাই করা আছে, সেগুলো বাছাই করছে দুজনে মিলে। মালা পরীকে খেয়াল করেননি। তিনি চিংড়ির হাত পা খোসা ছাড়াচ্ছেন আর কাশছেন। পরী 2 পা ভাঁজ করে মায়ের পাশে বসে হাত ধরে উদ্বিগ্ন হয়ে বলল, আম্মা যান, আপনি অসুখ নিয়ে কামে করতে আইছেন কেন? পানি ধরলে তো আপনার কাশি আরও বাড়বে। কথাটা শেষ করে পরী গরম চাহিনিতে একবার জেসমিনের দিকে তাকালো, তারপর মায়ের দিকে তাকিয়ে জেসমিনকে উদ্দেশ্য করে রাগী স্বরে বলল, ঘরে কেউ কি দেখে না যে আম্মার অসুখ, তারপরেও আম্মারে কামে ডাকে কোন সাহসে? আমার আম্মার কিছু হইলে আমি কিন্তু কাউরে ছাইড়া দিব না, কইয়া দিলাম। জেসমিন এবার মুখ খুলল। সে আত্মপ্রক্ষা সমর্থন করে বলল, আমি আপারে মানা করছিলাম পরী, কিন্তু সে শোনে নাই। পরী আবারও ধমক দিয়ে বলল, হইছে, আপনারা আর অজুহাত দিতইব না, যা করার। পরবর্তী শব্দ উচ্চারণ করার আগেই মালা কোষে চড় মারলেন পরীর গালে। এতে পরীর কোনো ভাবান্তন হল না। প্রতিদিন 2-4টে চড় না খেলে তার পেটের ভাত হজম হয় না, তাও মায়ের হাতের। মুখে আঁচল দিয়ে কাশতে কাশতে মালা শাসন করে বললেন, কতবার কইছি মুখে মুখে তর্ক করবি না, তোর ছোট আম্মা হয়। পরী মাথা নিচু করে নিল, তবে রাগ ওর মধ্যে এখনো বিদ্যমান। মাথা নিচু করেই সে বিড়বিড় করে বলল, ছোট আম্মা, কিন্তু আম্মা না। মালা ফেয়ে কিছু বলতে উদ্যত হলে জেসমিন থামিয়ে দিয়ে অনুরোধ করলেন, থাক আপা, পরীরে কিছু বললেন না, ছোট মানুষ। এরপর জেসমিন পরীর দিকে তাকিয়ে আদেশের সুরে বললেন, পরী তুমি জুম্মানরে নিয়া শাপলা বিলে যাও,
ঘরে একটা মানুষও নাই, তাই তোমারে বলতাছি, কতগুলা শাপলা নিয়ে আসো, চিংড়ি দিয়ে রান্নইব, আজকে ঘরে মেহমান আসবে। কপালে দৃঢ় ভাঁজ পড়ল পরীর। সে অবাক করা কণ্ঠে প্রশ্ন করল, এই বন্যার ভিতরে মেহমান আইবে কই থেকা? পর মুহূর্তে কিছু ভেবেই পরীর মুখে হাসি ফুটে উঠল। সে উৎফুল্ল হয়ে জানতে চাইল, রূপা পাইব? মালা দিলেন এক ধমক। তিনি তাড়া দিয়ে বললেন, এত কথা কস কেন, তাড়াতাড়ি যা, আর শোন, মুখটা ভালো করে ঢাইকা যাবি, কেউ জানি না দেখে, নৌকার ছোয়ের মধ্যে থাকা বাইর হবি না। জুম্মানের নিয়ে এখন যা, তোর বাপে আর তার লোকজন থাকলে তোরে পাঠাইতাম না, এমন সময়টাতে বাড়ি খালি। মৃদু রাগ দেখা গেল মালার মুখে, কিন্তু পরি বেজায় খুশি। আজকে অনেক দিন পর বাইরে বের হবে সে। দৌড়ে নিজের কক্ষে চলে গেল। ওড়না দিয়ে নিজের মুখ ভালো করে বেঁধে নিল। শুধু চোখ দুটো খোলা রাখল সে। দাদির ঘর পেরিয়ে আসার সময় উকি দিল পরি। আবেরজান আয়েশ করে বসে বসে সুপারি কাটছেন। পরীকে দরজার আড়াল থেকে হাঁক দিল, ও বুড়ি। সুপারি কাটা দেখে পরীর দিকে তাকালেন তিনি। পরীকে এই সাজে দেখে তিনি বুঝে ফেললেন যে আজকে পরী ঘরের বাইরে বের হবে। তিনি সন্দেহ নিয়ে জিজ্ঞেস করলেন, কই যাস? পরী ভেঙচি কেটে উত্তর দিল, তা দিয়ে তোমার কাম নাই, আমি এখন যাই। আসমান থেকে যদি তোমার স্বামী ডাক দেয় তাইলে ভুলেও যায়ও না, কিন্তু দেশ বন্যার পানিতে ভাইসা গেছে, তোমারে কবর দেওয়ার জায়গা পামু কই? পরী খিলখিল করে হাসতে হাসতে চলে গেল। আবারও রাগ হলো আবেরজানের। তার ভাষ্য মতে মেয়েদের জোরে হাসতে নেই, কাশতে নেই, এমনকি কাঁদতেও নেই। গ্রামের নাম নূরনগর। পদ্মা নদীর ধার ঘেঁষেই এই গ্রামের অবস্থান। কিন্তু এখন আর এই গ্রামে সেই সৌন্দর্য নেই। 5 দিন ধরেই রূপবান গ্রামটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। টানা বর্ষণের ফলে পদ্মা উপচে জলস্রোত দ্রুত তলিয়ে দিয়ে গেছে এই গ্রামের সাথে সাথে আরও অনেক গ্রাম। নৌকার ছোঁয়ের ভেতরে বসে আছে পরী। দুপাশে পর্দা টেনে দিয়েছে, এটা মায়ের কড়া হুকুম। আর জুম্মান নৌকা বাইছে। পরী ছোঁয়ের ভেতর থেকেই চেঁচিয়ে প্রশ্ন করল, হ্যাঁ রে জুম্মান, আজকে নাকি মেহমান আইব? কার আইব জানোস? বৈঠা হাতে নৌকা ঘোরাতে ঘোরাতে জুম্মান উত্তর দিল, শহর থেকে ডাক্তার আইব আপা, বন্যার পানিতে ভিজা অনেকের অসুখ হইছে, হেইলেগা আব্বা শহর থেকে ডাক্তার আনতাছে, তারাই আইব। পরী সন্দেহ সুরে জানতে চাইল, তোরে কইছে কেডা? জুম্মান অকপটে স্বীকার করে বলল, বড় আম্মাই কইছে। পরী আর জবাব দিল না। শাপলা বিলে নৌকা আসতেই পরীর মনটা খুশিতে নেচে উঠল। যদিও শাপলা বিল আর আগের মতো নেই, পানিতে ভর্তি টইটুম্বুর। সুতোকাটা ঘুড়ির মতো নিজেকে এখন মুক্ত মনে হচ্ছে পরীর। আজকে তো সে বিলের পানিতে সাঁতার কাটবে, তাতে মা বকলে বকুক, মারলে মারুক। কিন্তু তখনই বিপত্তি ঘটে গেল। পরীর ইচ্ছাই রয়ে গেল জুম্মানের কথায়। জুম্মান সতর্ক করে বলল, আপা, আমাগো আরেকখান নৌকা আইতাছে এদিকে। কৌতূহলী হয়ে পরী প্রশ্ন ছুড়ে দিল, নৌকায় কেডা দেখত? জুম্মান দাঁড়িয়ে উকি দিয়ে দেখে নিশ্চিত করল, লতিফ কাকা আর দিলোয়ার কাকা, আর লগে মাঝি। সাথে সাথে মেজাজ খারাপ হয়ে গেল পরীর। এটা নিশ্চয়ই ওর মায়ের কাজ। কাজের লোকগুলো বাড়িতে আসতেই পাঠিয়ে দিয়েছে। পরীর আর ভালো লাগে না এই রকম খাঁচায় বন্দি পাখি হয়ে থাকতে। সম্পান মাঝি দাঁড় বাইছে, সাথে আরও 2 জন মাঝিও আছে। বিশাল আকৃতির নৌকা খানি টেনে নেওয়া একটুখানি কথা নয়। ঘাম ছুটে গেছে সবার। হঠাৎ করেই কেউ ডেকে উঠল। পাশের একটি নৌকা থেকে বিন্দু চিৎকার করে ডাকল, ওই সম্পান মাঝি, ওইদিকে কই যাও, দাঁড়াও দেখি একটু। সম্পান বাঁশের সাহায্যে নৌকা থামিয়ে দিল তৎক্ষণাৎ। পাশে দাঁড়িয়ে থাকা নৌকা থেকে বিন্দু বের হয়ে এলো। পরনে অর্ধ নোংরা শাড়ির আঁচল কোমরে গুজে দিয়ে সে জিজ্ঞেস করল, ওইদিকে কই যাও? সম্পান নৌকার ধার ঘেঁষে এসে দাঁড়ালো। সে বলল, জমিদার বাড়ি যাই রে বিন্দু, ডাক্তার আনছি শহর থেকে, হেগড়ে দিতেই যাইতাছি। বিন্দু উকি দিল নৌকার ছোঁয়ের ভেতরে, তারপর গলা নামিয়ে সতর্ক করে বলল, ওই দিক দিয়ে যাইও না মাঝি। সখারে দিয়া আমারে খবর দিল পরিবানু আয় শাপলা বিলে আইছে, ওর লগে 2 খাটাইশো আইছে, গেলে ভালোই বোনা। সম্পানের মুখে চিন্তার ছাপ দেখা দিল। সে আড়ষ্ট কণ্ঠে বলল, কস কি? পরি আর সময় পাইল না, অন্য দিক দিয়ে গেলে অনেক ঘোরা পড়ব। আমাগো তো জলদি যাইতুইব, এখন কি করি? কিছুক্ষণ চুপ থেকে সম্পান সমাধান দিল, তুই লগে আয় বিন্দু, তাইলে আমাগো কিছু কইব না, তুই পরিরে কইলেই পরি শুনব। বিন্দু মৃদু রাগ নিয়ে বলল, খালি তো আমারই পাও, পরি খবর দিছে তাও যাইতে পারলাম না,
চুলায় শাক চড়াইছি, রান্না শেষ না হইলে যাইতাম না। সম্পান অপেক্ষা করল বিন্দু রান্না শেষ হওয়া অবধি। অগত যেতেই হলো বিন্দুকে। এবার বোধহয় পরি তাকে বিলের পানিতে চুবাবে। বিন্দু নৌকায় বসতেই মাঝিরা নৌকা ছাড়ল। নৌকায় বসা সবাই এতক্ষণ বিন্দু ও সম্পানের কথা শুনছিল, কিন্তু কথাগুলো সম্পূর্ণ বুঝতে পারেনি কেউ। তাই একটি মেয়ে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেই বসল, পরি কে? বিন্দু ঘাড় ঘুরিয়ে মেয়েটির দিকে তাকিয়ে উত্তর দিল, আমাগো গ্যারেমের জমিদারের ছোট মাইয়া।